আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা নবম অধ্যায়ের 6 নাম্বার সৃজনশীলটি শেষ করব। তো অর্থাৎ এই 6 নাম্বার সৃজনশীল কিন্তু এই অধ্যায়ের অনুশীলনীর শেষ সৃজনশীল। তো এই সৃজনশীলটাও কিন্তু একটি ইউনিক একটা সৃজনশীল এবং এখানে কিছু শেখা রয়েছে। যেমন প্রশ্ন ক নাম্বার প্রশ্নে চেয়ে বসছে সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তো সমন্বিত ক্রয় বের করতে হলে কি করতে হয় বা এইটার আসলে কি ক্রাইটেরিয়া, এই হিসাবটা আমাকে দেখাইতে হবে। তারপরে খ নাম্বার তো রেওয়া মিল প্রস্তুত করতে বলছে। গ নাম্বার বলেছে সমাপনী মালিকানা সত্ত্ব তৈরি করো। তো এখানে তো আমার এখানে সমাপনী মালিকানা সত্ত্ব কিভাবে তৈরি করব, অর্থাৎ মূলধনের সাথে যে আয়গুলো যোগ করতে হবে, ব্যয়গুলো বাদ দিতে হবে এবং উত্তোলন থাকলে বাদ দিতে হবে, আয়কর থাকলে বাদ দিতে হবে বা আরও কি সমন্বয় করতে হবে, সেই বিষয়গুলো কিন্তু আমার এখানে দেখাইতে হবে। তার মানে কি এই কিন্তু এটা একটা ইন্টারেস্টিং সৃজনশীল প্রশ্ন। আশা রাখি তোমরা ধৈর্য সহকারে আমার ক্লাসটি উপভোগ করবে এবং সব কিছু পুরোপুরি বুঝে নেবে। তো প্রথমে আমরা প্রশ্নটা একটু বুঝে নিব, দেখো কি আছে পরে বুঝে নিই। বলা আছে ডোয়েল এন্টারপ্রাইজ 2025 সালের 31 ডিসেম্বর তারিখে বিভিন্ন হিসাবের জের নিম্নরূপ। তো বিভিন্ন হিসাব কি, এখানে দেখো মূলধন দেওয়া আছে। মূলধন আমরা জানি মালিকানা সত্ত্ব, এটা ক্রেডিট হয়। নগদ তহবিল আমরা জানি এটা চলতি সম্পদ, এটা ডেবিট হবে। বিক্রয় আমরা জানি আয়, এটা ক্রেডিট হবে। উত্তোলন হলো মালিকানা সত্ত্বে মূলধনের বিপরীত, মূলধনকে কমায়, তাহলে মূলধন যদি ক্রেডিট হয় তাহলে কমাইলে সেটা ডেবিট হবে, তাহলে উত্তোলন ডেবিট হবে। বহি ফেরত আর ক্রয় ফেরত একই জিনিস, তাহলে ক্রয় হলো ব্যয়, এর ফেরতটা কি হবে, ক্রেডিটে যাবে, কারণ ব্যয় যেহেতু ডেবিট তাহলে তার ফেরত ক্রেডিট হবে। ঠিক আছে, তাহলে বহি ফেরত ক্রেডিট হবে। অগ্রিম প্রাপ্ত বাড়ি ভাড়া প্রাপ্ত, খেয়াল করে দেখো এখানে প্রাপ্ত কথাটা উল্লেখ করে দিচ্ছে, তাহলে কিন্তু বুঝতে হবে যে এটি আয়ের অগ্রিম, অর্থাৎ প্রাপ্ত বাড়ি ভাড়ার সেটার অগ্রিম নিয়েছো। তাহলে এই আয়ের অগ্রিমকে কারবারের দায় হিসেবে বিবেচনা করা হয়, আর দায় হলে কি হবে, ক্রেডিট হবে। অগ্রিম বীমা, তাহলে বীমা একটি খরচের অগ্রিম হলে সেটাকে চলতি সম্পদ বলা হয়, চলতি সম্পদ হলে ডেবিট হবে। ঠিক আছে, আরেকটা জিনিস তোমাকে বলে দিই, যার সাথে অগ্রিম লেখা থাকবে সেই আইটেমটা সাধারণত কোন দিকে যায়, সেই দিক অগ্রিম হলে সেই দিকেই যাবে। যেমন প্রাপ্ত বাড়ি ভাড়া, এটা আয় হলে তো ক্রেডিট হয়, তাহলে অগ্রিম প্রাপ্ত ভাড়াও ক্রেডিটে যাবে। যেমন বীমা হলো ব্যয় হলে তো ডেবিট হয়, তাহলে অগ্রিম বীমাও ডেবিটে যাবে। যদি বকেয়া থাকে, এই সমস্ত জিনিসের যদি বকেয়া থাকে তাহলে তার বিপরীত হিসাব হয়। যেমন বীমা সাধারণত কোন দিকে যায়, ডেবিটে যায়, তাহলে বকেয়া বীমা ক্রেডিটে যাবে। ঠিক আছে, আবার প্রাপ্ত বাড়ি ভাড়ায়, এটা কি আয় হলে কি হয়, সাধারণত ক্রেডিটে যায়, বাট যদি বকেয়া প্রাপ্ত ভাড়া বা অনাদায়ী প্রাপ্ত ভাড়া থাকে তাহলে সেটা কিন্তু ডেবিটে আসবে। বুঝতে পেরেছো, বকেয়া থাকলে বিপরীত দিকে, অগ্রিম থাকলে সেম একই দিকে যাবে। এটা একটা কিন্তু কৌশল শিখাই দিলাম। প্রারম্ভিক মজুত পণ্য, এটি একটি বিক্রিত পণ্যের ব্যয়ের একটি অংশ, এটাও একটা ব্যয়, এটা ডেবিটে যাবে। এরপরে দেখো আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত, তাইলে বিক্রয় যদি আয় হয় আর আয় হলে ক্রেডিট হলে তাহলে তার ফেরতটা কি হবে, ডেবিট হবে, তাহলে বিক্রয়ের বিপরীত দিকে হবে। তাহলে বিক্রয় যেহেতু ক্রেডিট তাহলে তার আন্তঃফেরত বা বিক্রয় ফেরত ডেবিট হবে। বন্ধকি ঋণ, এটি দীর্ঘমেয়াদী দায়, এটা কি হবে, এটা ক্রেডিট হবে। দায়, সকল প্রকার দায়ী ক্রেডিট। বন্ধকি ঋণ কিন্তু আবার মূলধন জাতীয় প্রাপ্তিতেও আসে, অর্থাৎ মূলধন জাতীয় প্রাপ্তি যদি চাইতো তাহলে এখানে মূলধন এবং বন্ধকি ঋণ এই দুইটা আসতো। কিন্তু ক্রয় হলো কারবারের ব্যয় হিসাবে গণনা করা হয়, তাহলে এটা ব্যয় হলে কি হয়, ক্রেডিট দিকে যায়, ডেবিট দিকে যায়। প্রাপ্য হিসাবকে কারবারের চলতি সম্পদ হিসেবে গণ্য করা হয়, তাহলে চলতি সম্পদ ডেবিট, সকল প্রকার সম্পত্তি ডেবিট। ভবিষ্যৎ তহবিলের নাম হলো সঞ্চিতি তহবিল। ঠিক আছে, এটার আরেকটি নাম হলো সঞ্চিতি তহবিল। এই ভবিষ্যৎ তহবিল কোন দিকে যাবে, এটা নিয়েই তোমরা হয়তো অনেকে এই টিউটোরিয়ালটা দেখতে আসছো, যে আসলে দেখি 6 নাম্বার সৃজনশীল প্রশ্নের অ্যান্সারটা স্যার এটা কীভাবে দিয়েছে, দেখি আমরা একটু ইউটিউব ঘেটে আসে। তো এই ভবিষ্যৎ তহবিলের আরেকটি নাম সঞ্চিতি তহবিল বা সঞ্চয় তহবিল, যেটাই বলো না কেন। তো তোমরা বুঝতেই পারছো সঞ্চিতি তহবিল কোন দিকে যায়, সঞ্চিতি তহবিল ক্রেডিট দিকে যায়, তাহলে ভবিষ্যৎ তহবিলও ক্রেডিট দিকে যাবে, এটা ক্রেডিটে যাবে। হ্যাঁ, এরপর দেখো আয়কর মালিকের ব্যক্তিগত খরচ, তো মালিকের ব্যক্তিগত খরচকে উত্তোলন হিসেবে গণ্য করা হয়, তাইলে এটা উত্তোলন
হলে মূলধনের বিপরীত দিকে যাবে। তাহলে মূলধন কোন দিকে যায়? ক্রেডিট দিকে, তাহলে উত্তোলন ডেবিটে যাবে। এরপরে দেখো বিলম্বিত বিজ্ঞাপন। বিলম্বিত বিজ্ঞাপন আর অগ্রিম বিজ্ঞাপন একই খরচ, ঠিক আছে। বিজ্ঞাপনের অগ্রিমকে বিলম্বিত বলা হয়, ঠিক আছে। কিছু কিছু আইটেম একটু ডিফারেন্স নাম দিয়ে দেয়, ঠিক আছে। অগ্রিম বিজ্ঞাপন হয় না কখনো। বিজ্ঞাপনের জন্য একবারে 5 বছরের জন্য, 10 বছরের জন্য, 3 বছরের জন্য চুক্তি করা হয় এবং চুক্তি করে সেই টাকাটা চুক্তির সময়ে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তাইলে প্রতি বছরে এখান থেকে সেই টাকাটা সমন্বয় করে খরচ করতে হয়। এই যে মনে করো যে বিজ্ঞাপন 5 বছরের জন্য দেওয়া হয়েছে 30,000 টাকা, তাইলে 5 বছরের জন্য 30,000 টাকা হলে প্রতি বছরে কত হবে? 6,000 টাকা। তাইলে এই বছর 2025 সাল চলে যাওয়ার পরে এটা বাকি থাকবে 4 বছর। এই 4 বছরে এটাকে বিলম্বিত বিজ্ঞাপন বলা হবে, আর এই 1 বছরে যে অংশটুকু গেল এটা বিজ্ঞাপন ব্যয় বলা হবে। বুঝতে পেরেছো? সমাপনী মজুত পণ্য আমরা জানি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না, বাট সমন্বিত ক্রয়ে এটা সমন্বিত করতে হবে, তাহলে এটা আপাতত রেওয়া মিলে যাচ্ছে না। প্রদেয় হিসাবকে চলতি দায় বলা হয়, তাইলে চলতি দায় কি হয়? ক্রেডিট হয়। ক নম্বর প্রশ্ন বলছে উপযুক্ত তথ্য হতে সমন্বিত ক্রয় নির্ণয় করো। তাহলে সমন্বিত ক্রয়ের সাথে দেখো ক্রয় রিলেটেড জিনিসগুলো যাবে। তো ক্রয় রিলেটেড জিনিসের সাথে আর দুইটা আইটেম যাবে, একটি হলো প্রারম্ভিক মজুত পণ্য আর একটি হলো সমাপনী মজুত পণ্য। তাইলে দেখো এখানে প্রারম্ভিক মজুত পণ্য রয়েছে, এখানে ক্রয় রয়েছে, এরপরে সমাপনী মজুত পণ্য রয়েছে, তবে ক্রয়ের সাথে আরেকটি আইটেম যুক্ত আছে, সেটি হলো বহিঃফেরত। তাহলে এই সমন্বিত ক্রয়টা কিভাবে করব? সমন্বিত ক্রয় করার জন্য প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নেট ক্রয় যোগ করব। নেট ক্রয় কি? ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দিতে হবে, বা অলিখিত ক্রয় থাকলে সেটা যোগ করতে হবে, বা ক্রয় বাট্টা থাকলে ক্রয় বাট্টা বাদ দিতে হবে, বা পণ্য উত্তোলন থাকলে সেটা বাদ দিতে হবে, বা বিনামূল্যে পণ্য বিতরণ থাকলে সেটা বাদ দিতে হবে, ঠিক আছে। এই ধরনের কিছু আইটেম থাকে, সেই আইটেমগুলোকে একসাথে করে ক্রয়ের নেট অংশটুকু লিখতে হয়। তাহলে প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নেট ক্রয় যোগ করব এবং সমাপনী মজুত পণ্য বাদ দিব, বাদ দিলে আমার সমন্বিত ক্রয় বের হয়ে যাবে। তাহলে কিভাবে করব? প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য 30,000 টাকা, এটা আমরা এখানে লিখব। সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় এভাবে কলাম করে নেব। প্রারম্ভিক মজুত পণ্য 30,000 টাকা প্রথমে লিখে ফেলবো, এরপরে ক্রয় লিখব। তো ক্রয়, এখানে ক্রয়ের মধ্যে দুইটি আইটেম রয়েছে, একটা হলো ক্রয় আর একটা হলো বহিঃফেরত। তাহলে ক্রয় থেকে বহিঃফেরত বা ক্রয় ফেরত বাদ দিতে হবে। তাহলে 2,54,000 থেকে বহিঃফেরত কত আছে? 3,500 টাকা, এটা বাদ দিতে হবে। তাহলে 2,54,000 থেকে 3,500 টাকা বাদ দিলে 2,50,500 টাকা হবে। এইটা প্রারম্ভিক মজুত পণ্যের সাথে যোগ করতে হবে। তাহলে 30,000 আর 2,50,500 যোগ করলে 2,80,500 টাকা হবে। হ্যাঁ, এখান থেকে সমাপনী মজুত পণ্য কত আছে? 15,500 টাকা, এটা বাদ দিব। 15,500 টাকা বাদ সমাপনী মজুত পণ্য 15,500 টাকা বাদ দিলে দেখো 500 কেটে গেল, তাইলে 80 থেকে 15 বাদ দিলে 65 হবে। তাইলে 2,65,000 টাকা এটি হলো সমন্বিত ক্রয়ের পরিমাণ এবং ক নম্বর প্রশ্নের সমাধান। এরপরে খ নম্বর প্রশ্ন বলেছে, খ নম্বর প্রশ্ন বলেছে দোয়েল এন্টারপ্রাইজের রেওয়া মিল প্রস্তুত করো। তাইলে রেওয়া মিলের এখানে কি আইটেম যাবে না? এখানে শুধুমাত্র আমাদের যাবে না সমাপনী মজুত পণ্য, তাই না? শুধুমাত্র এই সমাপনী মজুত পণ্যটাই যাবে না, তাই না? তাইলে এই সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে আর যতগুলো আছে সবগুলোই আমাদের যাবে। তাইলে সরাসরি আমরা রেওয়া মিলেই চলে যাই। দেখো রেওয়া মিলটা কীভাবে করব? দোয়েল এন্টারপ্রাইজের রেওয়া মিল 31 ডিসেম্বর 2025। ক্রমিক নং 1, প্রথমে মূলধন ছিল 1,30,000 টাকা, এটা ক্রেডিট করে দেব। তারপরে নগদ তহবিল ছিল 1,54,000 টাকা, এটা চলতি সম্পদ ডেবিট করব। বিক্রয় এটা হলো আয়, এটা 4,67,000 টাকা, এটা ক্রেডিট হবে। এরপরে দেখো উত্তোলন। উত্তোলন হলো মালিকানা সত্ত্বের রিভার্স বা বিপরীত, মালিকানা সত্ত্বকে কমায়, তাহলে মালিকানা সত্ত্ব ক্রেডিটে যায়, একে কমাইলে ডেবিট হবে। তাইলে উত্তোলন ডেবিট 15,300 টাকা। বহিঃফেরত ক্রয়ের বিপরীত, তাহলে ক্রয় যদি ডেবিট হয় তাহলে তার ফেরত ক্রেডিট হবে, তাইলে 3,500 টাকা ক্রেডিট। অগ্রিম প্রাপ্ত ভাড়া। প্রাপ্ত ভাড়া হলো আয়, আর তো সব কিছুর মানে আয় এবং ব্যয়ের অগ্রিম, আয় ব্যয় যেদিকে যায় তাই সেদিকেই যাবে, এবং আয় ব্যয়ের বকেয়া, আয় ব্যয় যেদিকে যাবে তার বিপরীত দিকে যাবে। তাইলে আয়ের অগ্রিম সেদিকেই যাবে, তাইলে আয় কোন দিকে যায় বলো তো? ক্রেডিট দিকে। তাইলে অগ্রিম প্রাপ্ত বাড়ি ভাড়া ক্রেডিট দিকে যাবে। এরপরে দেখো বিমা। বিমা কোন দিকে যায় বলো তো? বিমা হলো ব্যয়, ব্যয় হলে কি হয়? ডেবিট হয়, তাহলে অগ্রিম বিমাও ডেবিট দিকে যাবে। এই জন্য অগ্রিম বিমা ডেবিটে 9,500 টাকা। প্রারম্ভিক মজুত পণ্য নিতে হবে কারণ আমি সমন্বিত ক্রয় নেই নাই, ঠিক আছে। সমন্বিত ক্রয় তো আমাকে প্রশ্নে নাই, হিসাবে নাই, ঠিক আছে। ক নাম্বার প্রশ্নে বের করতে বলছে সমন্বিত ক্রয়, বাট হিসাবে তো আমার নেই।
তাহলে হিসাবে না থাকলে আমাকে সমন্বিত ক্রয় সরাসরি নেওয়া যাবে না, প্রারম্ভিক মজুত পণ্য নিতে হবে। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য কত, 30,000 টাকা, এটা নিয়ে নেব। আন্তঃফেরত মানে বিক্রয়, বিক্রয় আমরা কোথায় লিখেছিলাম, দেখো বিক্রয় ক্রেডিটে লিখেছিলাম, তাহলে তার ফেরত, বিক্রয় ফেরত কি হবে, ডেবিটও হবে 11,000 টাকা। বন্ধকি ঋণ, এটি দীর্ঘমেয়াদী দায়, সকল প্রকার দায়ী কি হয়, ক্রেডিটও হয়। ক্রয়, এটা হলো ব্যয়, ব্যয় হলে কি হয়, ডেবিট হবে 2,54,000 টাকা। প্রাপ্য হিসাব, এটি চলতি সম্পদ, চলতি সম্পদ হলে কি হয়, ডেবিট হয় 3,62,000 টাকা। ভবিষ্যৎ তহবিল আর সঞ্চিতি তহবিল একই কথা, এটি কি হবে, ক্রেডিট দিকে যাবে, আমি শুরুতে বলে দিয়েছিলাম। এরপরে আয়কর, আয়কর হলো মালিকানা সত্ত্বকে কমায়, তাহলে কমাইলে কি হয়, উত্তোলনের মতো ডেবিটে হয়, ঠিক আছে। এরপর বিলম্বিত বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন আর অগ্রিম বিজ্ঞাপন একই জিনিস, তাহলে বিজ্ঞাপন যেহেতু একটা খরচ, খরচ যেদিকে যায় বিলম্বিত বিজ্ঞাপনও সেদিকে যাবে, তাহলে ডেবিট দিকেই যাবে। প্রদেয় হিসাব, এটি চলতি দায়, চলতি দায় এটা ক্রেডিট দিকে যাবে 41,500 টাকা। তাহলে এখন মোট যোগ করতে হবে, 1,54,000 ডেবিট দিকে, 15,300, 9,500, 30,000, 11,000, 2,54,000, 3,62,000, 9,200, 25,000, সবগুলো যোগ করলে 8,70,000 টাকা হয়। ক্রেডিট পাশেও যোগফলগুলো তাই হবে, 1,90,000, 4,67,000, 3,500, 8,000, 1,60,000, 41,500, সবগুলো যোগ করলে 8,70,000 টাকা হয়। অর্থাৎ রেওয়া মিলের যোগফল ডেবিট এবং ক্রেডিটের দুই পাশে 8,70,000 টাকা আমাদের মিলে গেছে। রেওয়া মিলে অবশ্যই মিলতে হবে, না মিললেও অনিশ্চিত হিসাব দিয়ে মিলাই দেব। তো এটি ছিল খ নম্বর প্রশ্নের অ্যান্সার। এইবার আসো গ নম্বর প্রশ্ন, এটি খুব ইন্টারেস্টিং, এটা বোঝার জন্য তোমাদেরকে অবশ্যই একটু মাথা খাটাইতে হবে। তো মাথাটা কিভাবে খাটাবো, দেখো এই যে মূলধন যে রয়েছে, এই মূলধন থেকে উত্তোলন বাদ দিব, তারপরে আয়কর রয়েছে, এই আয়করটাও বাদ দিব, এর সাথে আয় যোগ করব, ব্যয় বিয়োগ করব। তাহলে আয় এখানে কি আছে, বিক্রয় আছে, তারপরে অগ্রিম প্রাপ্ত ভাড়া, এটা দায় হিসেবে বিবেচিত হবে, এটা আয় নয়। অগ্রিম বীমা, এটা চলতি সম্পদ হিসেবে বিবেচনা হবে, এটা কিন্তু ব্যয় নয়, ঠিক আছে। এরপরে দেখো এই যে বিক্রয়ের সাথে আন্তঃফেরত, এই অপশনটাও অ্যাড হবে। তারপরে কি আছে, ক্রয়, এটা হলো ব্যয়, তো আমরা সমন্বিত ক্রয় লিখে ফেলবো, তাই হবে। তাইলে আমাদের ওই যে প্রারম্ভিক মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য, এগুলো সব আর এখানে ক্যালকুলেশন করতে হবে না। বিলম্বিত বিজ্ঞাপন, এটা কিন্তু চলতি সম্পদ, এটা ব্যয় নয়, এটা যাবে না। তাহলে এই কয়েকটা আইটেমই যাবে। সমাপনী মালিকানা সত্ত্ব নির্ণয় করতে, তাইলে আমরা প্রথমে কি করব, কিভাবে লিখব, দোয়েল এন্টারপ্রাইজের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় বা মালিকানা সত্ত্বের পরিমাণ। প্রথমে মূলধন লিখব 1,90,000 টাকা, প্রশ্নে দেওয়া আছে এই যে 1,90,000 টাকা, এর সাথে আয় যতগুলো রয়েছে, কি কি রয়েছে, বিক্রয় রয়েছে, তবে বিক্রয়ের সাথে আন্তঃফেরত রয়েছে, এটা বাদ দিতে হবে। তাহলে 4,67,000 থেকে আন্তঃফেরত 11,000, এটা বাদ দিব, বাদ দিয়ে নেট আয়টা যোগ করে দেবো, তাহলে বিক্রয় 4,67,000 মাইনাস 11,000 সমান কত হবে, 4,56,000। তাহলে 1,90,000 আর 4,56,000 যোগ করলে 6,46,000 টাকা হবে। এখান থেকে আমি কি করব, উত্তোলন 15,300 টাকা, এটা বাদ দিয়ে দিব, তাহলে বাদ দিলে আমার 6,30,700 টাকা হয়। এখান থেকে সমন্বিত ক্রয়, সমন্বিত ক্রয় আমার ক নম্বর প্রশ্নের অ্যান্সারে রয়েছে, ক নম্বর প্রশ্ন থেকে নিয়ে আসবো কত, 2,65,000 টাকা সমন্বিত ক্রয় ছিল, এটা হলো ব্যয় হিসাবে আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে 6,30,700 থেকে 2,65,000 বাদ দিলে 3,65,700 টাকা হয়। এখান থেকে আমাকে কি করতে হবে, এই যে আয়কর, আয়কর 9,200 টাকা রয়েছে, এটা বাদ দিতে হবে। তাইলে 3,65,700 থেকে 9,200 টাকা বাদ দিলে 3,56,500 টাকা, এটি হলো সমাপনী মূলধন। তো আশা রাখি তোমরা সমাপনী মূলধন বা সমাপনী মালিকানা সত্ত্ব, এখানে মূলধন না লিখে মালিকানা সত্ত্বই লেখো, হ্যাঁ, সমাপনী মালিকানা সত্ত্ব, এখানে মালিকানা সত্ত্বই লিখবা। তাহলে আমি একটু লিখে দিচ্ছি তোমাদেরকে, দেখো মালিকানা সত্ত্ব, ঠিক আছে। তাইলে এখানে সমাপনী মালিকানা সত্ত্ব 3,56,500 টাকা, ঠিক আছে। এখানেও মূলধনের পরিমাণ না লিখে সমাপনী মালিকানা সত্ত্ব লেখো। তো মালিকানা সত্ত্ব আর মূলধন একই জিনিস, হ্যাঁ, এটা মালিকানা সত্ত্বই লিখতে হয়, ঠিক আছে। মূলধন শুধু এই অংশটুকু হয়, এর সাথে আয় ব্যয় যোগ বিয়োগ করে এবং উত্তোলন বিয়োগ করে যেটা বের করা হয় সেটি হলো মালিকানা সত্ত্ব, ঠিক আছে, বা নিট মূলধন বলা যেতে পারে। তো এই ছিল 6 নাম্বার সৃজনশীল প্রশ্ন সমাধান। আশা রাখি তোমরা বুঝতে পারেছো এবং এটাকে এনজয় করেছো।
যদিও কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো কনফিউশন থাকে বা কোনো পরামর্শ থাকে, তাহলে সরাসরি পার্সোনাল অ্যাটাক না করে বা হিট না করে, অনেকে দেখি ইদানিং একটু বকাঝকাও করা শুরু করছো যে আসলে মানে তুই তোকারি শুরু করছে, তো এগুলো আসলে সমীচীন নয়। একটা স্টুডেন্টকে অবশ্যই নম্র ভদ্র হতে হবে। অবশ্যই আমিও একজন স্টুডেন্ট, ঠিক আছে, আমিও শিখছি। আমি যে শুধু তোমাদেরকে শিখাচ্ছি, আমি যে অনেক বেশি পণ্ডিত তা নয়। আমারও ভুল ত্রুটি হতে পারে বা অনেক সময় টেকনিক্যাল ইরর হতে পারে, বা অনেক সময় দেখা যাচ্ছে যে আমার এই সমাধানটা তোমাদের দেখা যাচ্ছে যে অন্য কাউকে দিয়ে করাই নিয়েছি, আমার কন্টেন্ট রাইটিংটা অন্য কাউকে দিয়ে করাই নিচ্ছি, দেখা যাচ্ছে যে তখন যোগ বিয়োগ করা মানে একটা টাইমিংয়ের মধ্যে ক্লাসটাকে শেষ করতে হবে, এরকম কিছু ভুল হতে পারে বা আমার কিছু জানারও ল্যাকিংস থাকতে পারে। আমি যে একবারে সব জানতা তা নয়, ঠিক আছে। ভুল থাকলে তোমরা ধরে দেবা যে স্যার এখানে ভুল আছে বা ভাইয়া এখানে ভুল আছে, কিন্তু বকাঝকা করাটা এটা সমীচীন নয়। এটা তোমাকে অন্যজন দেখলে তোমাকে ভালো মনে করবে না, ঠিক আছে। তো সবাই আশা রাখি এনজয় করবে, ক্লাসগুলোকে শেখার চেষ্টা করবে। আর তোমাদের কোনো যদি কোনো এক্সট্রাঅর্ডিনারি জ্ঞান থাকে বা কোনো শেখার কিছু থাকে, অবশ্যই তোমরা শেয়ার করবে। আমাকে শেখানোর প্রয়োজন মনে করলে তোমরা আমাকেও শেখাইতে পারো। সরাসরি আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে কল দিয়ে তোমরা সরাসরি শিখাইতে পারো, ইয়ে করতে পারো। বা কোনো বকাঝকা দেওয়া লাগলে তোমরা কল দিয়ে বকাঝকা করো, কমেন্টে বকাঝকা করলে বিষয়টা কেমন, তাই না? তো কারণ ওখানে তোমার একটা পরিচিতি লাভ করবে, ঠিক আছে। তুমি যে আসলে বকাঝকা করতেছো, তোমার আইডিটা তো ৮-১০ জনও দেখতেছে, তো ৮-১০ জন দেখে তখন তোমাকে কিন্তু একটা নেগেটিভ মাইন্ডের মানুষ মনে করবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।